আসসালামু আলাইকুম। আগের দিন তোমাদের তরলের প্রসারণ হয়েছে। তরলের দু ধরনের প্রসারণ দেখেছিলাম, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। প্রকৃত প্রসারণের সঙ্গে রিলেটেড প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণের সঙ্গে রিলেটেড আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ সমান বলতে পারি আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণকে একত্রে বলা হয় প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ কাকে বলে? তরলকে যখন কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয় তখন তরলের সাথে সাথে পাত্রেরও প্রসারণ হয়। পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ। তোমাদের আগের দিন আপাত প্রসারণে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম। এটা আগের দিন বাদ পড়ে গেছে বলতে। এটা এই ভিডিওর শেষের দিকে ইনশাল্লাহ বলে শেষ করব। তার আগে আজকে গ্যাসের প্রশ্নটা বলে দিই। দেখো, যদি কোনোদিন ছোটবেলায় স্কুলে তোমরা যদি অনেক ছোট থেকেই মিশনে থাকো, তবুও যদি ছোটবেলায় কোনোদিন স্কুলে যাওয়ার সময় বা বাড়িতেই রোদের মধ্যে সাইকেল রেখে দাও, রোদ্রে সাইকেল রেখে দাও গ্রীষ্মকালে, দেখবে গার্জেনরা আব্বুরা বিশেষ করে বারণ করেন যে রোদে যেন সাইকেল রাখবি না। কেন সাইকেল রাখলে কি হবে? রোদে রোদে যদি সাইকেলটা রাখা হয় তাহলে টায়ারটা বাস্ট হয়ে যেতে পারে। টায়ার বাস্ট হয় তো সাইকেলের টায়ারটা বাস্ট হয়ে যেতে পারে যদি সাইকেলটাকে রোদে রেখে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়? এটা হয় গ্যাসের প্রসারণের জন্য। তোমরা জানো যে তরলকে কোনো পাত্রে রেখে যদি উত্তপ্ত করা হয় তাহলে তরল পদার্থের প্রসারণ হয়। তেমনভাবে গ্যাসকেও কোনো পাত্রে রেখে যদি উত্তপ্ত করা হয় তাহলে গ্যাসেরও প্রসারণ হয়। যখনই টায়ারের মধ্যে কি ভরা আছে? গ্যাস ভরা আছে। যদি গ্যাস পুরো ফুলফিল থাকে, তারপর তুমি ধরো ওটা রোদে রাখা আছে। যখন রোদে রাখা আছে মানে কি, তাপ পাচ্ছে, তাপ পেলে গ্যাসটা আরো প্রসারিত হবে। কিন্তু তোমার যে সাইকেলের টায়ার সেটা তো পুরো অলরেডি ফুল হয়ে আছে, তখন যে অতিরিক্ত যে প্রসারণটা সেটা কোথায় যাবে? সেটা তখন টায়ারের মধ্যে চাপ সৃষ্টি করবে, ফলে টায়ারটা কি হবে? টায়ারটা বাস্ট হয়ে যাবে এবং গ্যাসটা বেরিয়ে আসবে। হয়েছে? তো তরল এবং গ্যাস উভয় ক্ষেত্রে এদের নিজস্ব কোনো আকার নেই, শুধুমাত্র আয়তন রয়েছে। এই জন্য তরল এবং গ্যাস উভয়কেই কোনো না কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। ফলে তরল বা গ্যাস এদের সাথে সাথে পাত্রেরও প্রসারণ হয়। কিন্তু তরলের ক্ষেত্রে তরলকে যখন কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয় তখন তরলের যতটা প্রসারণ হয় তার সাথে সাথে পাত্রেরও খানিকটা প্রসারণ হয়। তরলের প্রসারণের তুলনায় পাত্রের প্রসারণ খুব নগণ্য নয়, অর্থাৎ তরল যে প্রচুর প্রসারিত হয়ে গেছে পাত্র তার তুলনায় খুব কম প্রসারিত হয়েছে এমন হয় না। তরল যতটা প্রসারণ হয় তার তুলনায় পাত্র যে পরিমাণ প্রসারিত হয় সেই পরিমাণটাকে আমাদের হিসাবের মধ্যে ধরতে হয়। ঠিক আছে? এই কারণে তরলের ক্ষেত্রে আমরা দু ধরনের প্রসারণ গুণাঙ্ক পেয়েছি, একটা আপাত প্রসারণ আর একটা প্রকৃত প্রসারণ। গ্যাসের ক্ষেত্রেও গ্যাসকে যখন কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয় তখন গ্যাসেরও প্রসারণ হয় এবং গ্যাসের সাথে সাথে পাত্রেরও প্রসারণ হয়। কিন্তু গ্যাসের প্রসারণের তুলনায় পাত্রের প্রসারণটা এতটাই কম হয় যে পাত্রের প্রসারণটাকে হিসাবের মধ্যে ধরাই হয় না, অর্থাৎ নগণ্য ধরে বিবেচনার বাইরে রেখে দেওয়া হয়। এই জন্য গ্যাসের ক্ষেত্রে কোনো আপাত প্রসারণ গুণাঙ্ক হয় না। গ্যাসের ক্ষেত্রে একটাই প্রসারণ গুণাঙ্ক হয়, সেটা প্রকৃত প্রসারণ। একটাই বলবো না, এটা
পরে পরে তোমরা আর একটা প্রসারণ গুণাঙ্ক জানবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় না। বোঝা গেছে? এখানে প্রশ্ন করে যে গ্যাসের ক্ষেত্রে কেন আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় না। তাহলে কি বলবে যে যখন গ্যাসকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয় তখন গ্যাসের প্রসারণের তুলনায় পাত্রের প্রসারণ অত্যন্ত কম হয়, যেটাকে নগণ্য বলে বিবেচনা করা যায়, এবং পাত্রের প্রসারণকে উপেক্ষা করা হয়। যদি প্রশ্ন এরকম হয় যে তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ পাওয়া যায় বা আপাত প্রসারণ গুণাঙ্ক থাকলেও গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় না কেন, তাহলে তখন কিন্তু শুধুমাত্র গ্যাসের এই যে গ্যাসের প্রসারণের তুলনায় পাত্রের প্রসারণ খুব কম হয়, এই কারণে পাত্রের প্রসারণকে উপেক্ষা করা যায়। শুধু এইটুকুনি বলে শেষ করলে হবে না, যেহেতু তোমাকে তরলের প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় এটা উল্লেখ করেছে, কিন্তু দিয়ে তোমার ট্যাগ কোশ্চেন করেছে, ওই জন্য তোমাকে তখন কেন ওটাকে ধরতে হয়, কেন তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ককে ধরতে হয় সেই হিসাবটাও কিন্তু তোমাকে বলতে হবে। বুঝে গেছে? যদি ওই কোশ্চেনটা না থাকে, শুধুমাত্র গ্যাসের প্রসারণ দিয়ে কোশ্চেন থাকে, তাহলে তুমি শুধু গ্যাসের প্রসারণ দিয়ে উত্তর বলবে। যদি গ্যাসের প্রসারণের সাথে তরলের প্রসারণকে তোমাকে ট্যাগ করে দেয় যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকলেও গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই কেন, তখন তোমাকে বলতে হবে যে তরলের ক্ষেত্রে যখন তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করে তখন তরলের সাথে সাথে পাত্রেরও প্রসারণ হয়, তরলের চেয়ে পাত্রের প্রসারণ এতটাই কম হয় না যে ওটাকে নগণ্য করে দেওয়া যায়, সেই জন্য তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়। হয়েছে? কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাসকে যখন কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয় তখন গ্যাসের তুলনায় পাত্রের প্রসারণ খুবই অত্যন্ত কম হয়, ওই জন্য পাত্রের প্রসারণকে নগণ্য ধরে নেওয়া যায় এবং পাত্রের প্রসারণকে উপেক্ষা করা যায়। এই জন্য গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় না। হয়েছে? এইবার গ্যাসকে যখন উত্তপ্ত করা হয় তখন দুভাবে উত্তপ্ত করা যেতে পারে। একটা হচ্ছে চাপ স্থির রেখে, আর একটা হচ্ছে আয়তন স্থির রেখে। চাপ স্থির রেখে যে আয়তনটা প্রসারণ করা হয়, যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় স্থির চাপে আয়তন প্রসারণ। আর যখন আয়তন স্থির রেখে গ্যাসের প্রসারণ ঘটানো হয় তখন বলা হয় স্থির আয়তনে প্রসারণ। আচ্ছা, তোমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা একবার মনে করিয়ে দিই। একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। পিছনের দিকের খাতা খোলো, মনে করো আরেকবার। একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের একক আয়তনের যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন চাপ স্থির রেখে আমার পদার্থের বা গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা যেতে পারে, আর আয়তন স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করা যেতে পারে গ্যাসের। যখন এই আয়তন স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করা হবে তখন যখন আয়তনটা স্থির রাখা হচ্ছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে তখন চাপ বৃদ্ধি পাবে। কেননা আয়তন যখন স্থির থাকবে কিন্তু উষ্ণতা বৃদ্ধি করা হবে তখন গ্যাসের যে অণুগুলো সেই অণুগুলো অত্যন্ত ছোটাছুটি করবে, অত্যন্ত দ্রুত দেওয়ালে ধাক্কা মারবে, ফলে কি হবে পাত্রের দেওয়ালের চাপ সৃষ্টি হবে। অর্থাৎ আয়তন যখন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন গ্যাসের চাপ বৃদ্ধি পায়, আর যখন চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাপ দেওয়া হয়, তখন আয়তন বৃদ্ধি পায়। চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি
বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক। এটাকে কি বলবো? আয়তন গুণাঙ্ক। চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। যখন চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করা হবে তখন যে প্রসারণ গুণাঙ্ক পাবো সেটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। চাপ স্থির থাকছে তখন যে গুণাঙ্ক সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। মনে করো, আচ্ছা এর সাথে সাথে চাপ প্রসারণ গুণাঙ্কটাও বলে দিই। আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে প্রতি একক আয়তনের যে আয়তন প্রসারণ হয় তাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর যদি আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে প্রসারণ পাওয়া যায় তাকে বলা হয় চাপ প্রসারণ গুণাঙ্ক। চাপ প্রসারণ গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক, গ্যাসের চাপ গুণাঙ্ক। তোমাদের মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে চাপ স্থির রেখে এটা, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাই তোমাদের মেনলি ইম্পর্টেন্ট। দেখো, গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় না, এটা ঠিক কথা, কিন্তু গ্যাসের ক্ষেত্রেও দু ধরনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়। একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে চাপ প্রসারণ গুণাঙ্ক। চাপ প্রসারণ গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক, চাপ প্রসারণ গুণাঙ্কই বলো, চাপ প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই আপাত প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় না, ঠিক কথা, কিন্তু গ্যাসের ক্ষেত্রে দু ধরনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্কে চাপ স্থির থাকে, চাপ প্রসারণ গুণাঙ্কে আয়তন স্থির থাকে। আচ্ছা, আমরা দেখব এখন আয়তন প্রসারণ গুণাঙ্ক। মনে করো স্থির চাপে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ আয়তন ছিল, গ্যাসের আয়তন ছিল V1 এবং সরি এখানে 0 আছে, তাহলে T0 করো, T0, তখন আয়তন ছিল V0। যখন উষ্ণতা T1 করা হলো তখন মনে করো আয়তন হচ্ছে V1। আচ্ছা, মনে করো যখন আমি উষ্ণতা বাড়িয়ে T ডিগ্রি করলাম, T ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন ধরো আয়তন হচ্ছে VT। সরি এখানটা একটুখানি ঠিক কত, এখানে মনে করো যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তখন আয়তন হচ্ছে V0, যখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তখন V1, যখন T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তখন আয়তন মনে করো VT। অর্থাৎ প্রাথমিক উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি, অন্তিম হচ্ছে T ডিগ্রি। ঠিক আছে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা কি জানি? আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে এটা জানি, আয়তন প্রসারণ গুণাঙ্ক পূর্ণগুলো মনে করো, পূর্ণ যেগুলো আগে করেছি সেইগুলো থেকে একবার খোলো, দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান হচ্ছে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন বাই প্রাথমিক আয়তন ইন্টু T2 মাইনাস T0, T1।
T2 অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। আবার বলছি যেটা পুরোনো খাতা ছিল সেইটা হলো এটা কি, এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশি গামা। গামা সমান আমরা কি জানি, অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন বাই প্রাথমিক আয়তন ইন্টু অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। এটা আমি আবার মিলিয়ে দিচ্ছি। গামা সমান আমরা জানি V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এখানে V2 কোনটা ধরেছি, V2 হচ্ছে VT, V1 কোনটা V0, T2 কি ধরেছি, T2 হচ্ছে T, আর T1 কি ধরেছি, T1 হচ্ছে 0। হয়েছে, মিলেছে। আচ্ছা এখানে কি স্থির থাকছে, এখানে স্থির থাকছে চাপ। চাপ স্থির থাকে মানে গামা পি। চাপ স্থির থাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা পি দিয়ে লিখি। পি অর্থাৎ প্রেসার বা চাপ, সেটা ফিক্সড, স্থির। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি VT মাইনাস V0 বাই V0T গামা পি সমান কোনাকুনি গুণ করো। এখানে আমরা লিখতে পারি VT, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো 1 ইন্টু এটা VT মাইনাস V0 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটাই হয় সমান কি লিখতে পারি, কোনাকুনি গুণ করো V0T ইন্টু গামা পি লিখতে পারি। আচ্ছা এখানে VT সমান কি বের করবো, ঠিক আছে, V0, এটা ডান দিকে নিয়ে যাও, V0T গামা পি প্লাস বাঁ দিকে রয়েছে মাইনাস V0 ছিল, ডান দিকে গেলে প্লাস V0। ওকে, তাহলে VT সমান কি লিখতে পারি, V0, আচ্ছা V0 যদি কম, V0 প্লাস, এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, V0 প্লাস V0T গামা পি। এখান থেকে দুটো উভয় ক্ষেত্রে V0 রয়েছে, V0 কমন নাও, V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। এটাকে সাজিয়ে নেই, টিটাকে লিখে দিলাম। তাহলে ভিটি সমান আমি কি লিখতে পারি, ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। হয়েছে, এই হচ্ছে চাপ গুণাঙ্কের রাশিমালা। চাপ গুণাঙ্কের রাশিমালা থেকে, সরি এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের রাশিমালা, আর আয়তন গুণাঙ্কের রাশিমালা থেকে আমরা অন্তিম আয়তনটা এভাবে পেতে পারি। ঠিক আছে, প্রশ্ন হবে যে ম্যাম এটা আমি কেন করতে গেলাম, ওটা আমি বলছি একটু পরে। তার আগে আমি এটা আরেকবার বলে দিই যে কী করলাম। চাপ, আয়তন গুণাঙ্ক কাকে বলে, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের যে প্রসারণ হয় তাকে বলা হয় গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। মনে করো 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল V0, যখন উষ্ণতা T ডিগ্রি হলো তখন আয়তন হলো VT। তাহলে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা জানি, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এখানে যেহেতু চাপ স্থির, ওই জন্য আমি এখানে গামাকে গামা পি দিয়ে লিখছি। হয়েছে, তাহলে গামা পি সমান হচ্ছে VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এখানে টি থেকে 0 মাইনাস করলে টি হয়, এখানে কোনাকুনি গুণ করলাম, VT মাইনাস V0 সমান V0T গামা পি। এখান থেকে VT বের করছি, আর VT সমান হচ্ছে V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। তাহলে আমি এখনো পর্যন্ত পেলাম VT সমান হচ্ছে V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। আচ্ছা মনে করে আবার চার্লসের সূত্রটা, চার্লসের সূত্রে কি বলো, চার্লসের সূত্রের রাশিমালাটাকে মনে করো। চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়ে গেছে যে আয়তন, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি পায়। ঠিক আছে, ওখান থেকে দেখো চার্লসের সূত্রের রাশিমালা আমি কি জানতাম, চার্লসের সূত্র থেকে পাই, এটা কোথা থেকে পাচ্ছি, চার্লসের সূত্র থেকে।
চার্লসের সূত্র থেকে পাই। কি পাচ্ছি? চার্লসের সূত্র থেকে আমি পাচ্ছি ভিটি সমান হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T/273। মনে পড়ছে চার্লসের সূত্র? মনে করো, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0 হয়, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন VT হয়, বা T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন যদি VT হয়, তাহলে আমরা লিখতে পারি VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। মনে পড়েছে চার্লসের সূত্র? বেশ, তাহলে এখানে দেখো, এটাকে আমি যদি আরো সহজভাবে লিখি 1 প্লাস, এটাকে আমি লিখতে পারি 1 ইন্টু টি, টিটাকে লিখতে পারি 1 ইন্টু টি, এটাকে বলতে পারি 1/273 ইন্টু টি। লিখতে পারি না পারি না? লিখতে পারি না? গুণ করো, 1 ইন্টু টি গুণ করলে টি পাওয়া যায়, 1 ইন্টু টি গুণ করলে টি পাওয়া যায় বাই 273। আচ্ছা, এটাকে যদি 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলো, তাহলে তুলনা করো ভিটি সমান V0 1 1 প্লাস প্লাস গামা পি এর জায়গায় দেখো আমরা কত পাচ্ছি, গামা পি এর জায়গায় পাচ্ছি 1/273। তাহলে গামা পি এর জায়গায় পাচ্ছি 1/273, টি এর জায়গায় টি। এই গামা পি এর মান হচ্ছে 1/273, পাই কোথা থেকে? কম্পেয়ার করে চার্লসের সূত্রের সঙ্গে। আয়তন গুণাঙ্কের একক কি? পার ডিগ্রি সেলসিয়াস, আয়তন গুণাঙ্কের একক। এটা আগে পেয়েছি। সব গুণাঙ্কের গুলোর, চাপ গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক, ক্ষেত্র পোষণ গুণাঙ্ক, সব গুণাঙ্কের ক্ষেত্রে আমরা একক পেয়েছি পার ডিগ্রি সেলসিয়াস। ওই জন্য গামা পি এর ক্ষেত্রেও পোষণ গুণাঙ্কের একক কি হবে? পার ডিগ্রি সেলসিয়াস। মান কত? 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমাদের যেহেতু চাপ পোষণ গুণাঙ্ক সিলেবাসের মধ্যে তেমন ভাবে নেই, ওই জন্য আমি শুধুমাত্র এর সঙ্গে কম্পেয়ার করেটা লিখে দিচ্ছি। চাপ পোষণ গুণাঙ্কের রাশিমালা হচ্ছে গামা ভি। গামা ভি কেন? ভি অর্থাৎ আয়তন স্থির থেকে চাপের প্রসারণ হয়, মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ এবং চাপ প্রসারণ গুণাঙ্ক, এবং চাপ প্রসারণ গুণাঙ্ক উভয়ের মানে সমান। সব গ্যাসের ক্ষেত্রেই চাপ প্রসারণ গুণাঙ্কের মান সমান বা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান। যদি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এটা হবে। নাইট্রোজেনের ক্ষেত্রেও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এটা। যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এটা। ঠিক আছে? তোমাদের কনফিউশনের জন্য অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এটা হয়, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? অবশ্যই সেম হবে। আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মানও যা, চাপ প্রসারণ গুণাঙ্কের মানও তাই। আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে চাপ প্রসারণ গুণাঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে যে চাপ প্রসারণ গুণাঙ্ক, যে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে চাপকে স্থির রাখা হয় কেন? আয়তন প্রসারণ গুণাঙ্কের এই যে সংজ্ঞা দিচ্ছে, সেখানে চাপকে স্থির রাখা হয় কেন? দেখো, যখন তরলের ক্ষেত্রে বলেছি বা কঠিনের ক্ষেত্রে বলেছি, সেখানে চাপকে স্থির রাখার প্রয়োজন হয়নি, কারণ চাপ প্রয়োগে তরলের বা কঠিনের কোনো রকম পরিবর্তন হয় না, আয়তনের পরিবর্তন কোনো রকম হয় না তরল এবং কঠিনের ক্ষেত্রে। যদি চাপকে পরিবর্তন করা হয় তাও কিছু হবে না, চাপকে স্থির রাখা হয় সেক্ষেত্রেও আয়তন প্রসারণের কোনো পরিবর্তন হবে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যদি চাপকে স্থির না রেখে চাপ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আয়তন কমতে থাকবে। আর যদি চাপকে কমিয়ে দেওয়া হয়, তাহলে আয়তন বাড়তে থাকবে। অর্থাৎ গ্যাসের প্রসারণের ক্ষেত্রে বা গ্যাসের আয়তনের ক্ষেত্রে চাপের একটা বিশাল ভূমিকা রয়েছে, তাই না? গ্যাসীয় পদার্থের আয়তন পরিবর্তনের উপর চাপের যথেষ্ট প্রভাব রয়েছে। চাপ বৃদ্ধিতে গ্যাসের আয়তন কমে, আর চাপ হ্রাসে গ্যাসের আয়তন
বৃদ্ধি পায়। তাই আয়তন পরিবর্তনে গ্যাসের আয়তনের পরিবর্তন বিবেচনার সময় উষ্ণতা পরিবর্তনে গ্যাসের আয়তন পরিবর্তন বিবেচনার সময় চাপকে স্থির রাখা প্রয়োজন। ওকে, আর এই জন্যই আয়তন পোষণ গুণাঙ্কের সংজ্ঞাতে কি করা হয়, চাপকে স্থির রাখা হয়। ওকে, আচ্ছা তোমাদের একটা মজার কথা বলি, ক্লাস শেষ হওয়ার সময় হয়ে গেল, আমার ওটা বলা হলো না এখনো। আচ্ছা দেখবো তোমরা যখন রুটি বা লুচি বেলা হয় তখন ওটা ফোলে কেন? রুটি বা লুচি যখন বেলা হয় তখন সেটা ফোলে কেন? ফুলতে দেখো না, কেন ফোলে? রুটি বা লুচির যখন ওই ময়দাটাকে মাখা হয়, পানিতে যখন মাখা হয়, তখন ওই আটার মধ্যে কিছু পরিমাণ বাতাস এবং জল ঢুকে যায়। আটা বা লুচির যে যে লুচি বা রুটির যে জন্য যে ময়দা বা আটা মাখা হয়, সেই মাখার মধ্যে কিছু পরিমাণ জল এবং বাতাস থেকে যায়। যখনই ওটাকে বেলা হয় এবং সেঁকা হয়, সেঁকার সময় তাপ পেয়ে গ্যাস বা তরল প্রসারিত হয়, আর গ্যাস প্রসারিত হলে তার আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে লুচি বা রুটিটা ফুলে যায়। আচ্ছা তোমাদের আরো একটা প্রশ্ন বলে দিই, যখন ঢালাই করা হয়, যে ঘর ঢালাই করা হয় না, ঘর ঢালাইয়ের সময় কেন সব সময় লোহার রডই ব্যবহার করা হয়? কেন অন্য কোনো আরো তো ভালো ভালো স্টিল ইস্পাত রয়েছে, হ্যাঁ, সেই ইস্পাতের রড বা অন্য কোনো রড কেন ব্যবহার করা হয় না? কেন লোহার রডই ঘর ঢালাইয়ের সময় ব্যবহার করা হয়? দেখো লোহার যখন ঘর ঢালাই করা হয় তোমরা খেয়াল করে থাকবে যে ওখানে যে কংক্রিটটা ব্যবহার করা হয়, সেই কংক্রিটের ভিতরে ওই লোহার রডটাকে ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ লোহার রড দিয়ে তার উপর কংক্রিট দিয়ে দেওয়া হয়। কংক্রিট আর লোহার পোষণ গুণাঙ্ক প্রায় সমান, কংক্রিট আর লোহার পোষণ গুণাঙ্কটা প্রায় সমান। ফলে কি হয়, গ্রীষ্মকালে যখন প্রসারিত হয় তখন কংক্রিট এবং লোহা প্রায় সমান পরিমাণে প্রসারিত হয়, আবার শীতকালে যখন সংকুচিত হয়ে যায়, শীতকালে কম তাপে বা ঠান্ডায় যখন সংকুচিত হয়ে যায় তখন কংক্রিট এবং লোহার রড উভয়ই সম পরিমাণ সংকুচিত হয়, ফলে ছাদ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যদি অন্য কোনো ধরনের রড ব্যবহার করা হতো তাহলে কংক্রিট আর সেই রড দুটোর পোষণ গুণাঙ্ক ভিন্ন হওয়ার জন্য দুটো তাপে ভিন্ন ধরনের পোষণ হতো, কোনোটা বেশি পোষণ হয়ে যেত, কোনোটা কম পোষণ হয়ে যেত, ফলে কি হতো, ফলে ছাদটা ফেটে যেত সহজেই। আবার যখন সংকুচিত হতো তখনই ভিন্ন ধরনের সংকুচিত হতো, কোনোটা বেশি সংকুচিত হয়ে যেত, কোনোটা কম সংকুচিত হতো, ফলে ছাদ ফেটে যেত। এই কারণে ছাদ ঢালাইয়ের সময় শুধুমাত্র লোহার রডই ব্যবহার করা হয়। আর হবে না, তোমাদের ওটা বাকি থেকে গেল, আমি আবার পরে ভিডিও বলে দেবো কেন তরলের প্রকৃত পোষণটা তরলের নিজস্ব ধর্ম। ঠিক আছে, নাহলে ওটা আবার আরো সময় লাগবে, আরো খানিকটা সময় লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, এগুলো ভালো করে পড়বে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে আমার ইনবক্সে বলবে। ওকে, ভালো করে পড়ো। আসসালামু আলাইকুম।